আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের ৪র্থ নম্বর পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। এটা আমার সাথে কি হচ্ছে কেন জানি না, নিজের চোখকে বিশ্বাস করাতে পারছি না। অবাক হয়ে তাকিয়ে রইলাম আয়নার দিকে। ভাবতে পারছি না এটা কি করে সম্ভব, কারণ আজও আমার মুখে ও শরীরে ছোট ছোট চুমোর দাগ, তাও লিপস্টিক দিয়ে। কাল তো আমি পুতুলটাকে লিপস্টিক দেইনি, তাহলে এই লিপস্টিকের দাগগুলো এলো কোত্থেকে? আরও খেয়াল করলাম আমার নিচের ঠোঁটে কামড়ের দাগ। এই দাগটা তো হওয়ার কথা ছিল না, কারণ ও খুব আলতো করে কামড় দিয়েছে। সেটাতে শুধু ভালোবাসার ছোঁয়া ছিল, কোনো কষ্টের লেশ মাত্র ছিল না। প্রতিনিয়ত যা হচ্ছে আমার সাথে, সত্যি আমি পাগল হয়ে যাব। আজকালকার যুগে এসব ভূত প্রেত কেউ বিশ্বাস করে, কিন্তু আমার সাথে যা হচ্ছে তাও তো মিথ্যে নয়। আমি আর ভাবতে পারছি না, তাই ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে পুতুলটার কাপড় চেঞ্জ করলাম, তারপর ওকে নাস্তা দিলাম। নাস্তা করা শেষ হলে ওকে নিয়ে ড্রয়িং রুমে গিয়ে বসলাম। আজ পুরো বাড়ি ফাঁকা, আমি আর পুতুলটা ছাড়া কেউ নেই। আলীর কথা খুব মনে পড়ছে। বেচারা আলী, অল্প বয়সে নিজের জীবনটা দিতে হলো। এসবই নানান কথা ভাবছি। ঠিক তখনই পুলিশের গাড়ির হর্ন শোনা যাচ্ছে। বুকের ভেতরটা ধপ করে উঠল। জানি না আজ আবার কোন খিচুড়ি পাকায় এরা। আমি গিয়ে মেন ডোর খুলে দিলাম। আমি সালাম দিয়ে বললাম, আপনারা আজ হঠাৎ আবার? এসআই বলে, কি করব বলুন, কেস না মীমাংসা হওয়া পর্যন্ত আসতে তো হবেই। কথা বলতে বলতে তাদেরকে ভিতরে এনে বসালাম। এসআই বলে, আপনি তো বললেন আপনার সৎমা আছে। আমি বললাম, হ্যাঁ আছে তো, কালই তো বললাম আপনাকে। এসআই বলে, ওনার নাম্বারটা দেন তো, কথা বলে দেখি আপনি কতটা মিথ্যে বলছেন আর কতটা সত্যি বলছেন। আমি কোনো আপত্তি করলাম না, নাম্বার দিয়ে দিলাম। উনি ফোন করে আমার থেকে একটু দূরে গিয়ে কথা বলতে লাগলেন। আমি শুধু চিন্তায় ঘামতে থাকলাম। এসআই মায়ের সাথে অনেকক্ষণ কথা বলে একসময় ফোন কেটে দিলেন। তারপর আমার সামনে বসে কিছুক্ষণ কি যেন ভেবে বলে, আপনার নাম কি যেন? আমি বললাম, আমার নাম তারেক। এসআই বলে, আপনার মায়ের সাথে কথা বলে যেটা শুনলাম সেটা শুনে খুবই ভীতু আমি অবাক হয়ে বললাম, কি বলছেন স্যার? এসআই বলে, সেটা শুনে আপনি বিলিভ করবেন না। আমি বললাম, প্লিজ স্যার বলুন, আমি এমনিতে অনেক টেনশনে আছি। এসআই বলে, আপনার মা বলেছে আপনার কোনো বোন নেই, আপনার বোন ছোটবেলায় মারা গেছে। কথাটা শুনে আমার মাথা ঘুরিয়ে উঠল। এটা কিভাবে হয়, অথচ আমি কালকে আমার বোনের সাথে কথা বলেছি। এসআই আবার বলে, আপনার সৎমা বলেছে আপনি আপনার বোনকে খুব ভালোবাসতেন, তার সামান্য কিছু হলেই আপনি কান্না করে দিতেন। একদিন পুকুরের পানিতে পড়ে মারা যায় আপনার আদরের বোন, আর সেই বয়সেই তার মৃত্যুর সংবাদ শুনে স্ট্রোক করেন আপনি, যার কারণে আপনার মাথায় ইনজুরি হয়। সেই কারণে স্মৃতি নষ্ট হয়ে গেছে আপনার, তাই আপনি এখনো ভাবেন আপনার বোন জীবিত। আসলে আপনার বোন বলতে কেউ নেই, সব আপনার মনের ভুল। খুনটাও আপনিই করেছেন, অথচ তা আপনি বুঝতে পারছেন না। পুতুলকে বিয়ে সব আপনার মাথার সমস্যার কারণে হচ্ছে। ডাক্তারেরা হলে আমার চেয়েও ভালো বলতে পারতো। এসআই এর কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমার কাছে কিছুই বিশ্বাস হচ্ছে না। আমার সৎমা এমন বলতে পারলেও? আমি জানি আমার সৎমা সব বানিয়ে বলেছে, যাতে তিনি আমাকে নিয়ে কোনো ঝামেলায় না পড়তে হয়। আমার মনের অজান্তেই চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। আমার কাছে এমন কোনো প্রমাণ নেই যেটা দিয়ে আমি প্রমাণ দেব আমার বোন জীবিত। নতুন ফোন হাতে থাকার কারণে বোনের কোনো ছবিও নেই। কিভাবে প্রমাণ দেই যে আমি একদম সুস্থ মানুষ? তাহলে কি সৎমায়ের বলা আমার বোনের বিয়ে সেটাও মিথ্যে ছিল? কিন্তু আমার বোন তো বলেছিল বিয়ে ঠিক হয়েছে। আমার মাথায় কিচ্ছু আসছে না। এসআই বলে, আপনার মনে হবে সব মিথ্যে। আসলে আপনি একটু চিন্তা করুন, কোনো পুতুলের কি বাবা থাকতে পারে? চিন্তা করুন, কোনো মানুষ কি পুতুলের সাথে কারোর বিয়ে দিতে পারে? সবই আপনার মাথার সমস্যার জন্য। আমি নিশ্চুপ ভেবে চলেছি, সত্যি কি আমি মানসিক রোগী? সত্যি কি আমি একজন খুনি? এসব ভেবে আমার চোখ দিয়ে অবিরত পানি ঝরছে। এসআই আবার কাকে যেন ফোন দেয়। মিনিট 10 কথা বলে আমাকে বলে, বাড়িটার খোঁজ নিলাম। এই অভিশপ্ত বাড়িটা ছিল আসিফ খানের। অনেক বড় ব্যবসায়ী ছিলেন তিনি। একবার তার মেয়ের জন্মদিনে গ্যাসে আগুন লাগে একসাথে 20 জন মারা যায়। তার কিছুদিন পরে তার মেয়েও মারা গিয়েছিল। তার মেয়ে একজন খুনি ছিল। গ্যাস সিলিন্ডারে আগুন লাগিয়েছিল সেটা তার মৃত্যুর পরে আমরা জানতে পারি। মেয়ে মারা যাওয়ার পর তিনি এই বাড়ি থেকে চলে যান। তারপর থেকে এই বাড়ি বদ্ধ অবস্থায় ছিল। আলী আজ 12 বছর ধরে এই বাড়ির দেখাশোনা করে আসছে। আমার চিন্তিত চেহারার দিকে তাকিয়ে আবার বলে, আপনি জেনে আরো অবাক হবেন। আপনার কথা মোতাবেক প্রথম আলো পত্রিকার বিজ্ঞাপন অফিসে ফোন করে খোঁজ নিই আমি। সেদিন কেয়ারটেকারের আবশ্যক লেখা ছিল ঠিকই, তবে এটি সেই ঠিকানা না। সবই আপনার মনের ভুল, আপনি ভুল ঠিকানায় এসেছেন। আসলে রমিজা, পুতুল, খান সাহেব সবই আপনার মাথার বানানো ক্যারেক্টার। কিন্তু একটা বিষয় বুঝে আসছে না, তা হলো আলীকে কেন খুন করলেন? এটাই এখন ভাববার বিষয়। বুঝেছি, হয়তো আপনি এই বাড়িতে এসে থাকছিলেন আলীর অজান্তেই। গল্পের অনুসারে আপনি একটা পুতুল কিনে আনলেন, সব নিয়ম অনুসারে করে আসছিলেন। তার কিছুই আলী জানতো না। হঠাৎ কোনো এক রাতে হয়তো আলী এসেছিল এই বাড়িতে, আর আপনাকে দেখে গালিগালাজ দিয়ে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। আপনার গল্প অনুসারে পুতুল করেছে ভেবে পুতুল সেজে খুন করলেন আলীকে। আমি কথাগুলো শুনে অবিরত কান্না করে যাচ্ছি। আমার পুরো পৃথিবী কাঁদছে আমার সাথে। এসআই আমার হাতে হ্যান্ডকাপ পরিয়ে দিলেন। পুতুলটাকে সোফায় রেখে আমি চলতে থাকলাম হাজতের দিকে। পুতুলটা বসে থেকে আমার দিকে তাকিয়ে রইল। মনে পড়ল খান সাহেবের ওয়াদার কথা। যত কিছুই হয়ে যাক, যেন পুতুলটিকে ছেড়ে না যাই। আমি এসআইকে রিকোয়েস্ট করলাম পুতুলটার সাথে শেষ দেখা করার। তিনি অনুমতি দিলেন।
আমি পুতুলটার সামনে গিয়ে বললাম, নিশু তোমার কি মনে হয় আমি পাগল? প্লিজ আর নীরব থেকো না, প্লিজ কথা বলো। শুধু একজনই সাক্ষী আছে আমি যে খুন করিনি, সেটা হলে তুমি। জানো আমি হাজতে খুব ভয় পাই। তুমি যদি আজ কিছু না বলো তাহলে তুমি তোমার হাজবেন্ডকে আর পাবে না, তারা নিয়ে যাবে আমাকে চিরতরের জন্য। প্লিজ কথা বলো, একবার বলে দাও খুন তুমি করেছো। ভয় পেও না, পুতুলের কখনো ফাঁসি হয় না। নিশু কথা বলে না। মেনে নিলাম নিজেকে দোষী বলে, মেনে নিলাম নিজেকে রুগী বলে, কিন্তু কেন জানি যেতে পারছি না। যদি গল্পটা বাস্তব হয় তাহলে আমার ওয়াদার কি হবে, লোকটার চোখের জলের কি হবে, বা আমার বউয়ের কি হবে? কারোর বউ যদি আত্মা হয় সে কি একা রেখে যাবে? আমি পুতুলটাকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে দিলাম। আমার কান্না দেখে পুলিশরা অবাক হয়ে গেল। যখন সবকিছু মেনে নিয়ে ঘর থেকে বের হব ঠিক তখনই কোত্থেকে যেন রমিজা এসে পড়লো আমাদের সামনে। আমি এসআইকে আনন্দের সহিত বললাম, স্যার এই তো রমিজা, তার মানে আমি অসুস্থ না। এসআই বলে, দেখুন এটা একটা ক্যারেক্টার, আর একটা ক্যারেক্টার জীবিত মানে আপনি সুস্থ তা কিন্তু না। এছাড়াও আপনি হলেন খুনের দোষে দোষী, এর থেকে প্রমাণ হয় না যে আপনি খুনি না। আমি বললাম, স্যার আমি জানি না আমি সুস্থ না অসুস্থ, কিন্তু সবকিছুর মধ্যে একটা কথা হলো যে আমি পুতুলটাকে ভালোবেসে ফেলেছি, তাকে আমি একা ছেড়ে কোথাও যেতে পারবো না। ততক্ষণে আমি এসআইয়ের পকেট থেকে বন্দুক নিয়ে ফেলেছি। হঠাৎ আমি বন্দুকটা আমার মাথায় ঠেকিয়ে বললাম, স্যার আমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে তাহলে আমি নিজেকে গুলি করে দেব। এসআই বলে, প্লিজ আপনি শান্ত হন, এই ভুল করবেন না, আপনার মাথা নষ্ট হয়ে গেছে। আমাদের ভয় দেখাতে গিয়ে কখন গুলি চালিয়ে দেবেন আপনি নিজেও জানবেন না, বন্দুকটা আমার হাতে দিন। আমি বললাম, আগে বলুন আমাকে নিয়ে যাবেন কিনা, নইলে আমি গুলি চালিয়ে দিলাম বলে। আমার জীবনের এমনিও কোনো মূল্য নেই, আমি আমার পুতুলকে রেখে আর এই বাড়ি থেকে এক পাও যেতে পারবো না। যদি ফরেন্সিক রিপোর্টে আমি খুনি হই আমি নিজেই ধরা দেব। প্লিজ যান এখান থেকে। যদি আপনার এতই চিন্তা থাকে আমি পালিয়ে যাব তাহলে আপনি পাহারা দেওয়ার জন্য কাউকে রেখে যেতে পারেন। আমার লাশ এই বাড়ি থেকে বের হবে, কিন্তু আমি না। আমি আমার বউকে একা রেখে কোথাও যাব না। অবশেষে পরাজিত হলো এসআই। আমার কথা মতো কনস্টেবলদের বাইরে পাহারা রেখে উনি থানায় চলে যান। এদিকে এখনো বুঝতে পারছি না আমি সুস্থ না অসুস্থ। আমার সব প্রমাণ দেওয়ার পরেও এখন ফরেন্সিক রিপোর্ট পাওয়া অবধি অপেক্ষা। রমিজার কথায় ফোনের সমস্যার সমাধান হলো, কিন্তু তার চেয়ে বড় সমস্যা হলো আমার মাথা। সত্যি কি আমার মাথা খারাপ? তবু ছোট বোনের সাথে কথা বলতে ফোন দিলাম, কিন্তু ফোন বারবার সুইচ অফ বলছে। ছোট বোনের জন্য খুব চিন্তা হচ্ছে আমার। আমার বোন আমাকে না বলে কোথাও যায় না, আমার সাথে কথা না বলে থাকতেই পারে না। যে বোন অন্ধকার দেখলে ভয় পায় সে অন্ধকার কবরে থাকবে কি করে? না, আমার বোন মরেনি। সেদিনই তো সে কান্না করে ফোনে বলল তার মা বাবা অভিভাবক বলতে আমিই আছি। এদিকে কোনো উপায় না পেয়ে সৎমাকে ফোন দিলাম। কয়েকবার রিং হতেই সৎমা ফোন ধরলো। মা বিরক্তকর ভাব নিয়ে বলে, হ্যালো কি চাই তোমার? আমি বললাম, মা শুধু কয়েকটা উত্তর। মা বলে, তোমার বাবা মারা যাওয়ার পর আমাদের মাঝে কোনো সম্পর্ক নেই। আমার কোনো ছেলে নেই যে যার উত্তর দিতে সারাদিন প্রস্তুত থাকবো। অযথা আমাকে জ্বালাতন করো না। আমি বললাম, মা আমি যদি তোমার পেটের সন্তান হতাম তাহলে কি তুমি এই কথা বলতে পারতে? ছেলে হতে হলে কি শুধু নিজের সন্তান হতে হয়? মা আমি খুব বিপদে পড়েছি, প্লিজ আমাকে কয়েকটা প্রশ্নের উত্তর দেবে, আমি আর কখনো জ্বালাতন করব না। মা বলে, দেখো তোমার বাবা আমার পুরো জীবন শেষ করে দিয়েছে, আমাকে বিয়ে করে এক জ্বলন্ত আগুনের মধ্যে রেখে গেছে। এখন আমি সেই আগুন থেকে আস্তে আস্তে বের হচ্ছি। আমি বললাম, মা আমার বোন কোথায়? মা বলে, তোমার বোন তো তোমার বয়স 10 বছরের মাথায় পুকুরের পানিতে পড়ে মারা গেছে, তোমার কি মনে নেই? আমি বললাম, মা আমার সব মনে আছে, ওটা আমার বোন নীলা ছিল না, ছিল তোমার মেয়ে জবা। প্লিজ মা মিথ্যে বলো না, আমার বোন কোথায় প্লিজ বলে দাও। মা বলে, দেখো আমি কোনো পাগল ছাগলের সাথে কথা বলতে চাচ্ছি না, আমি শীঘ্রই আবার বিয়ে করতে যাচ্ছি, অযথা আমাকে জ্বালিও না। আমি অঝরে কেঁদে দিলাম। কান্না করতে করতে বললাম, কি বলছো এসব? শুধু আমার ছোট বোনের সুখের জন্যই আমি খুনের অভিযোগে অভিযুক্ত, অথচ তুমি বলছো আমার সেই বোন মারা গেছে। আমি জানি তুমি আমার বোনের সাথে কিছু একটা করেছো, প্লিজ ভালো ভালো বলে দাও আমার বোন কোথায়? মা বলে, বললাম না তোমার বোন মারা গেছে। আমি বললাম, দেখো আমি মরতে চলেছি, অন্তত আমাকে শান্তিতে মরতে দাও। মা বলে, দোয়া করি তোমার যেন ফাঁসি হয়, যদি তুমি মারা যাও তাহলে মসজিদে মিলাদ পড়াবো, রাখি। আমি তাড়াতাড়ি বললাম, এই ডাইনি শোন, যদি আমার বোনের কিছু হয় তাহলে মনে রাখবি আমি ফাঁসির 1 সেকেন্ড আগে হলেও তোকে খুন করে যাব। আর শোন, অনেক সম্মান দেওয়া হয়েছে তোকে, আর নয়। আমি জানি খান সাহেবের পাঠানো টাকা মেরে দিয়েছিস তুই প্রস্তুত থাক তোর জীবনের শেষ অধ্যায়ের জন্য। এখনো সময় আছে, বলে দে আমার বোন কোথায়, তাহলে তোকে মাফ করে দেব। মা বলে, তুমি একটা সাইকো, বড়জনদের সম্মান দিতেও তুমি ভুলে গেছো। কথাটা বলে ফোন কেটে দেয়। কি করব কিছুই মাথায় আসছে না। আমার বোনের জন্য নীলা বলে কাঁদতে থাকলাম। কেউ নেই যে কাউকে ধরে কাঁদবো, তাই পুতুলটাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকলাম। তাকে সামনে এনে বললাম, নিশু আমার বোনকে ওই মহিলাটা কি করেছে তুমি বলে দাও। নিশু আমি আমার বোনকে খুব ভালোবাসি, আমার সব মনে আছে আমার বোনের কথা। বিশ্বাস করো নিশু, আমি পাগল নই। এখন আমি কিভাবে বোঝাবো যে আমি কোনো রুগী নই? হঠাৎ মনে হলো নিশুর কবরের কথা। আলী একবার বলেছিল বাড়ির পশ্চিম পাশে নিশুর কবর দেওয়া আছে। এই মস্ত বড় বাড়িতে আমি একদম একা, তাই যা করার নিজেকেই করতে হবে।
প্রশ্নের উত্তর না পেলে তো আমি কিছুই করতে পারবো না। তাই শাবল আর টর্চলাইট হাতে চলে গেলাম বাড়ির পশ্চিম পাশে। বাহিরে প্রচণ্ড রকমের শীত পড়ছে, হালকা শিশিরও আছে। আমি পুতুলটাকে রুমে বন্ধ করে এসেছি, যাতে সে কোনোভাবেই এখানে আসতে না পারে, কারণ কোনো আত্মাই চাইবে না তার লাশটা কেউ দেখুক। শুনেছি যেটা খারাপ আত্মা হয় তার লাশ যদি কেউ আগুনে পুড়িয়ে দেয় সে মুক্তি হয়ে যায়। যদিও এটা হিন্দু পূজারীদের মতবাদ, কতটুকু সত্য আমার জানা নেই। যদি কখনো নিশুর আত্মা কারোর জন্য বিপদের কারণ হয়ে দাঁড়ায়, অবশ্যই আমাকে আগুনে তার লাশটা পোড়াতে হবে। আমি গুটি গুটি পায়ে চলেছি, ঝোপঝাড় ভেদ করে। হঠাৎ কেউ একজন যেন আমাকে টেনে ধরলো। আমি কোনোভাবেই সামনে এগোতে পারছি না। গাছগুলো দমকা বাতাসে এদিক ওদিক নড়ছে। ভয়ানক এক শীতল শিহরণ বয়ে যাচ্ছে আমার প্রতিটা রক্তকণিকায়। আমার সাহস হচ্ছে না পিছনে তাকানোর। শুনেছি পিছনে তাকালে আত্মাদের শক্তি বাড়ে, পিছনে তাকালে যে কারোর ক্ষতি করতে পারে খুব সহজে। তাই আমি সামনের দিকে তাকিয়ে আছি। হয়তো পিছন ফিরে তাকালে সেদিন সবকিছুর আন্ত হয়ে যেত, হয়তো আমার হাতে এত বড় অন্যায়টা হতো না। আমি জানি পিছনে তাকালে দেখতে পাবো পুতুলটিকে, নয়তোবা দেখবো নিশুর আত্মাকে। এমনও হতে পারে নিশুর ভয়ঙ্কর চেহারা দেখে অজ্ঞানও হয়ে যেতে পারে, আর অজ্ঞান হলেই পাবো না আমার প্রশ্নের কোনো উত্তর। তাই আমি সামনের দিকে তাকিয়ে বললাম, জানি নিশু, তুমি আমার পিছনে আছো। তুমি ভাবছো তোমার শরীর পেলে আমি আগুনে জ্বালিয়ে দেব আর তুমি মুক্তি হয়ে যাবে। যেটা তুমি চাও না। প্লিজ আমাকে বিশ্বাস করো, আমি তোমার কোনো ক্ষতি করব না। তোমাকে হারালে আমি যে শূন্য হয়ে যাব। কেউ কি চাইবে নিজেকে শূন্য করতে? নয়তোবা তোমার লজ্জা হচ্ছে তোমার কঙ্কালটা যদি আমি দেখে ফেলি? হয়তো তুমি ভাবছো তোমার অসুন্দর দেহ দেখে তোমাকে আর ভালোবাসবো না। তাহলে আমি তোমাকে বলবো নিশু, তুমি একদমই ভুল ভাবছো। তুমি যেমনটাই আছো আমি তোমাকে তেমনটাই ভালোবাসবো। তোমাকে কোনো পরিবর্তন হতে হবে না। আর একজন হাজবেন্ড হিসেবে তোমার কঙ্কাল দেখার হক শুধু আমারই আছে। প্লিজ আমাকে মানসিক চিন্তা থেকে অন্তত বাঁচতে দাও। আমি তোমার জীবন সঙ্গী হিসেবে আদেশ দিচ্ছি, আমাকে যেতে দাও। কথাটা বলার পর মুহূর্তে আমাকে ছেড়ে দিল। মনে মনে হাঁপ ছেড়ে বাঁচলাম। আমি আত্মাকে ধন্যবাদ জানিয়ে আবার চলতে শুরু করলাম। বাড়ির সামনে কনস্টেবলরা ঘুমিয়ে পাহারা দিচ্ছে আমাকে, অথচ আমি পিছনের রাস্তা দিয়ে দিব্যি চলে যেতে পারি বহুদূর। কিছুক্ষণ হাঁটার পর জঙ্গল পেরিয়ে বাড়ির একদম শেষ সীমানায় এসে কবর দেখতে পাই। কবরটা দেখে বুঝতে পারলাম নিশু অনেক লম্বা ছিল। কবরটা দেখে মনে আনন্দে ভরে গেল। বুঝলাম আমি অসুস্থ না, সবকিছু আমার সৎ মায়ের দাবার চাল। তিনি আমার বোনের সাথে খারাপ কিছু করেছেন, সেটা আমি এখান থেকে আজ করতে পারছি। আমি লাইট মাটিতে রেখে শাবল দিয়ে কবরটা খুঁড়তে লাগলাম। কবরে বাড়ি দিতেই প্রচন্ড রকমের তুফান শুরু হয়ে গেল চারপাশে, যেন এই বাড়ির উপরে 10 নম্বর বিপদ সংকেত দেওয়া। তবুও সাহস নিয়ে খুঁড়তে লাগলাম। আমি জানি নিশু আমাকে ভালোবাসে, সে কখনো চাইবে না আমার ক্ষতি হোক। বাংলাদেশি মেয়ে সত্যি স্বামীর পূজারী। আত্মা হয়েও আমার প্রতি ভালোবাসা দেখিয়ে চলেছে নিশু। অনেকক্ষণ খুঁড়লাম কিন্তু কিছুই পেলাম না। মনে হচ্ছে আরেকটু খুঁড়লে কুঁ হয়ে যাবে, পানি উঠতে থাকবে নিচ থেকে। আরেকটু গভীরে গেলে আমার ওঠাটাও বড্ড কষ্টদায়ক হয়ে যাবে। প্রচন্ড ঘাম পড়ছে শরীর বেয়ে, কিন্তু কিছুই পেলাম না। একদম সব শূন্য। তার মানে কি আলী মিথ্যে বলেছে, নাকি আমার রোগের কারণে এসব? আমার বুঝতে বাকি রইল না যে সত্যি আমি এক মানসিক রোগী। আমি আগের মতোই কবরটাকে মাটি ফেলে ভরাট করতে লাগলাম। কিন্তু হঠাৎ লাইটের আলোয় কিছু একটার উপর আলো পড়তেই চকচক করতে লাগলো। ছোটবেলায় অনেক গুপ্তধন পাওয়ার কথা শুনেছি। আমি নিশুকে না পেলেও মনে হলো গুপ্তধন পেয়েছি। পরে খুশি মনে গুপ্তধন ভেবে নিয়ে দেখি লোহার দণ্ড। রাগে মাথার চুল টানতে থাকি। কেউ কি কবর খুঁড়তে গুপ্তধন পায়? সত্যি আমার মাথাটা কাজ করছে না। আমি কবরটাকে আগের মতো করে দিই। গুপ্তধন মানে লোহার দণ্ডটাকে নিয়ে চলে এলাম। রাতের বেলা এখনো, সকাল হলেই আমি আসামি। আমার বাঁচার কোনো উপায় নেই। আমার বুঝতে বাকি রইল না যে খুনটা আমিই করেছি। আমি ধরে নিলাম সবকিছু আমার গল্পের অংশ। হয়তো আমি এখানে এসে একটা লোহার দণ্ডকে নিশুর দেহ মনে করে কবর দিয়ে দিয়েছি। পুতুলকে বিয়ে, খান সাহেবের সম্পদ, আমার ছোট বোন, সব আমার গল্পের এক একটা ক্যারেক্টার। আমি মেনেই নিলাম নিজেকে দোষী হিসাবে। আজ মায়ের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, ক্ষমা চাওয়া দরকার। তাই আমি মাকে SMS দিলাম, প্রিয় মা, এটা আমার শেষ মেসেজ। হয়তো আগামীকাল আমাকে জেলে যেতে হবে। মা, আজ তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, পারলে আমাকে ক্ষমা করে দিও। নতুন বাবাকে আমার সালাম দিও। তুমি আমার পর হলেও তোমাকে একদিনের জন্য হলেও মা ডেকেছি, তাই মা ডাকার দাবি নিয়ে একটা আবদার করে গেলাম। প্লিজ সে আবদারটুকু রেখো। নীলের জন্য একটা মিলাদের ব্যবস্থা করে দিও প্লিজ। ওকে মা, ভালো থেকো। মেসেজটা দিয়ে আনমনি ইজি চেয়ারে হেলান দিয়ে শুয়ে রইলাম। পুতুলটা আমার সামনে শুয়ে আছে, কি সুন্দর করে চাদর জড়িয়ে উপরের দিকে তাকিয়ে আছে। আজ কয়েকদিনের ঝামেলায় তার ঠিকমতো দেখাশোনা করতে পারিনি। পুতুলটা আমার গল্পের অংশ হলেও সে তো আমারই বউ। অন্তত জেলে যাওয়ার আগ অবধি তার দেখাশোনা করা উচিত। আজ পুরো দিন তার কোনো রুটিন আমি ফলো করিনি। পুতুলটা আমার কারণে ক্ষুধায় মরছে, তাই আমি খাবার নিয়ে নির্দিষ্ট রুমে রেখে দিলাম। আগের মতো দরজা বন্ধ করে দিলাম। কিছুক্ষণ পর খাওয়ার শব্দ হচ্ছে, লম্বা জিহবার আওয়াজ। আওয়াজটা ভয়ানক, তবে এখন আর ভয় হয় না, কারণ নিজেকে বুঝ দিয়েছে একজন মানসিক রোগী বলে। যারা মানসিক রোগী তারা এমন অদ্ভুত শব্দ শুনেই থাকে। সবকিছু আমার মাথার ভুল চিন্তা। কিছুক্ষণ পর আবার দরজা খুলে দেখি খাবার নেই। পুতুলটি আগের মতো শুয়ে আছে। প্লেট নিতে গিয়ে দেখলাম একটা চিরকুট। চিরকুটে রক্ত দিয়ে লেখা ধন্যবাদ। আমিও হাত কেটে রক্ত দিয়ে লিখলাম ওয়েলকাম। পুতুলটার ধন্যবাদ লেখা দেখে মনে হলো আমার কিছু হওয়ার আগে পুতুলটার কিছু একটা করা দরকার। যদি সে আত্মা হয় তাহলে আমার জেলে যাবার পর তাকে খাবার দেবে কে, দেখাশোনাই বা করবে কে? এত সুন্দর পুতুল পোড়াতেও অনেক কষ্ট হবে, তাই পোড়ানো যাবে না।
আপাতত স্টোর রুমে আবদ্ধ করতে কোলে নিলাম। আমি বললাম, প্লিজ আমাকে ক্ষমা করে দিও, আমি যাবার পর তোমার কেউ থাকবে না, তুমি স্টোর রুমেই থাকো, এখানে ভালো থাকবে। আমি যখনই পুতুলটাকে স্টোর রুমে রাখতে যাচ্ছি ঠিক তখনই মনে হচ্ছে কেউ আমাকে ফলো করছে, মনে হচ্ছে কারোর নুপুরের আওয়াজ আমার পেছনে। হঠাৎ আমার মাথার উপরে থাকা লাইটগুলো এক এক করে বন্ধ হতে লাগলো। আমি দৌড়ে গিয়ে তাড়াতাড়ি স্টোর রুমে পুতুলটাকে ছুঁড়ে ফেলে চলে এলাম আর বড় একটা তালা লাগিয়ে দিলাম যাতে সে বের হতে না পারে। রুম এসে প্রশান্তি নিয়ে খাটে শুয়ে পড়লাম। লাইটটা বন্ধ করতে টেলিফোন বাজার শব্দ হলো। আমি চমকে উঠলাম, টেলিফোনটা ধরে হ্যালো বললাম। ওপাশ থেকে অনেক বড় বড় শ্বাস প্রশ্বাসের শব্দ কানে ভেসে এলো, কিন্তু কেউ কথা বলল না। নিজের ভুল ভেবে ফোন রেখে দিলাম। আবার কিছুক্ষণ পর বিকট আওয়াজ করে টেলিফোনটা বেজে ওঠে। কানে দিতে এক চিকন কণ্ঠে ফিস করে বলে, আমাকে মুক্ত করুন তারেক। আমি তাড়াতাড়ি ভীত হয়ে টেলিফোনের তারটা ছিঁড়ে ফেললাম। এই কেমন ভুতুরে কাণ্ড রে বাবা! ভয়ে হাত পা থরথর করে কাঁপছে। চাদর গায়ে দিয়ে মাথা ঢুকিয়ে শুয়ে রইলাম। মনে হচ্ছে কেউ বুঝে আমার চাদরটা উড়িয়ে নেবে। বারংবার দোয়া পড়তে লাগলাম। এদিকে কনস্টেবলরা বাইরে শীতে কাঁপছে। জানি না কেন ঘুম আসছিল না আমার, তাই উঠে বাইরে যেতে বুঝতে পারি শীতের তীব্রতা কত। আমি ধীর পায়ে কনস্টেবলদের কাছে গেলাম। আমাকে দেখে একজন বলে, খুনি সাহেব, এ কোন বিপদে ফেলে দিলেন আমাদের, মনে হচ্ছে ঠান্ডায় মারা পড়ব। কনস্টেবলদের মধ্যে আরেকজন বলে, আপনারা খুন করবেন অথচ ভুগন্তি আমাদের, ছোট চাকরি করলে যত বিপদ, কথা না শুনলে চাকরি আউট। আমি বিনীতভাবে তাদের বললাম, প্লিজ স্যার, আপনারা মনে কিছু নেবেন না, আপনাদের কষ্ট দেখে আমি নিজেই লজ্জা পাচ্ছি। যদি কিছু মনে না করেন তাহলে আপনারা ভিতরে আসতে পারেন। লাশের রুমটা ফাঁকা পড়ে আছে, রুমটাও একদম একা। লাশের রুমে আপনারা দুজন অনায়াসে থাকতে পারেন। চেহারা দেখে মনে হচ্ছে কিছু খাননি, আমি খাবারের ব্যবস্থা করছি, প্লিজ আসুন। তারা লাশের ঘরের কথা শুনে থতমত খেয়ে গেল, ভয় চুপসে গেল। দুজন একসাথে বলে উঠল, লাশের ঘর না, মানে আমরা এখানেই ভালো আছি। আমি বললাম, না স্যার, আপনারা ভালো নেই দেখতে পাচ্ছি। যদি লাশের ঘরে থাকতে না চান আমি গেস্ট রুমে থাকার ব্যবস্থা করে দেব, আসুন। প্রথমজন বলে, আপনি কিছু করবেন না তো? আমি বললাম, স্যার আমি কিছুই করব না, আপনাদের খুন করে কি লাভ, আপনাদের কাছে তো বন্দুক আছেই, যদি আমার মতিগতি ভালো না দেখেন তাহলে গুলি করে দেবেন। অপরজন বলে, সত্যি তো? আমি বললাম, সত্যি, মানে 3 সত্যি, প্লিজ আসুন। তারা আমার কথা মতো ভয় নিয়ে ভিতরে আসলো, সারাক্ষণ বন্দুক হাতে নিয়ে রাখলো। তারপর খাওয়া দাওয়া করে শুয়ে পড়লো গেস্ট রুমে। আমি রুমে চলে এলাম। পুতুলটাকে যে স্টোর রুমে রেখে এসেছি ভুলে গেলাম। অতিরিক্ত টেনশনের কারণে শোয়া মাত্র ঘুম চলে এলো। এত গভীর ঘুমে মগ্ন ছিলাম যে কেউ যদি টেনে হিসড়ে নিয়েও যায় একটুও বলতে পারবো না। হঠাৎ সে আগের মতো অনুভূতি হতে লাগলো, সেই পুতুলটার ছোঁয়া। সে কি করে এখানে আসবে? তাকে তো স্টোর রুমে বন্ধ করে এসেছি, তাই অতটা আমল দিলাম না। আজ তার ছোঁয়ায় অন্যরকম অনুভূতি পাচ্ছি, যেন খুব রেগে আছে, জড়িয়ে আছে খুব শক্ত করে। ঠোঁটের কিসগুলো কামড়ের পরিণত হচ্ছে, চুলগুলো টেনে ধরেছে খুব শক্ত করে। তারপর গলায় মুখ ডুবিয়ে জিভ দিয়ে চেটে যাচ্ছে। 2 গালে চুমুর বদলে কামড় দিল। বুকের পশমগুলোতে নাক দিয়ে ঘষছে। এক হাত দিয়ে বুক খামছে ধরেছে, যেন এখনই নখ ফুটে যাবে সেখানে। এদিকে আমার ঘুম ভেঙে যায়, কিন্তু আমি কিছু বলার বা কিছু করার সাহস পাচ্ছি না। আজকে আমার পুতুল বউ খুব রেগে আছে, অবশ্যই দোষটা আমারই, তাকে আমি স্টোরে বন্ধ করে এসেছি। আমি একটু নড়ে চড়ে উঠলাম, তাতে ছায়ামুক্তি উধাও। ঠিক এমন সময় ও মাগো বলে চিৎকার ভেসে এলো গেস্ট রুম থেকে। আমি উঠে গেলাম। দরজা খুলে দেখি তারা ভয়ে একে অন্যকে জড়িয়ে আছে। আমি চিন্তিত হয়ে বললাম, স্যার কি হয়েছে, কোনো সমস্যা? তাদের একজন বলে, ভয় লাগানোর কি আছে, আপনি বললেই তো চলে যেতাম, এত সুন্দর করে আনলেন, খাওয়ালেন, আবার ভয় দেখাচ্ছেন। আমি বললাম, স্যার আমি তো কিছু করিনি। অপরজন বলে, দেখুন এই বাড়িতে আপনি আর পুতুলটা ছাড়া তো কেউ নেই। আমি বললাম, স্যার কি হয়েছে বলবেন তো? একজন বলে, আপনি চলে যাবার পর এখানে কেউ একজন এসেছিল, সে ভয়ানক কণ্ঠে বলল, এখান থেকে বের হয়ে যান। আমরা বললাম, আপনি তো আমাদের আসতে বলেছেন, থাকতে দিয়েছেন, আবার বলছেন এখান থেকে চলে যেতে। সে বলে, চলে যান, ভালো হবে না। আমরা বললাম, বাইরে ঠান্ডা। তারপর হঠাৎ কথা বন্ধ। তার কিছুক্ষণ পর মনে হলো আমাদের গায়ে পানি জাতীয় কি যেন পড়ছে। লাইট দিতেই দেখি রক্ত, আর দেয়ালে এই লেখাটা লেখা। আমি ওদের কথা শুনে দেয়ালে লাইট মেরে দেখলাম কি লেখা আছে। হঠাৎ লেখাটা দেখেই আমার মাথা ঘুরে গেল। কি হচ্ছে এসব? একটু আগে আমার সাথে যা হলো তা তো মিথ্যে নয়, আর এখন কনস্টেবলরা যা বলছে তাও তো মিথ্যে নয়। কি করব আমি? দেয়ালের লেখাটা দেখে মাথা ঘুরছে আমার। সত্যি কি আত্মা? এরপর যা হলো। আজকের গল্প এখানে সমাপ্ত। গল্পের বাকি অংশ পেয়ে যাবেন আগামী পর্বে। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।